দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি সরকারের পতন হচ্ছে, অর্থাৎ ইউনূস সরকারের অধ্যায় কি শেষ হতে যাচ্ছে? নতুন করে কি ১/১১ বা সেনা শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক এবং অথেন্টিক সোর্স থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা। রাজনীতিবিদের কি ভূমিকা, সমাজের অন্য মানুষের কি করা উচিত, এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে। আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল, সেখানে তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে, এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি, সাপের সাথে কোনো খেলা নয়। সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে আদর করে, ভালোবেসে, গণতন্ত্র শিখিয়ে, ভদ্রতা শিখিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন, সেটা কোনোদিন সম্ভব নয়। আপনি যেমন নরম, আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে। এটা হচ্ছে এদেশি মানুষের নেচার, এদেশি মানুষের সিস্টেমটাই এরকম। আপনি কঠোর, আপনার সাথে সে ভদ্র। আপনি নরম, আপনার সাথে সে গরম। এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল। এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না, যে বলে বলে করাবেন, ভালোবেসে বেশে তারপরে নিয়ে যাবেন, সুন্দর করে আপনি তাদেরকে আদর যত্ন করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। সেই দেশ এটা না। এদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্টচক্রের মানুষদেরকে যে ভাষায়, যে শক্তিতে দমন করতে হয়, সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল। ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম, সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা? আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্টে দেশ ঠান্ডা হয়ে যাবে। আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন, অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয়, খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইন শৃঙ্খলা দেখা। এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ অপরাধী জানতে পারে, তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রসফায়ার নাই, আমার তো কেউ মৃত্যু করবে না, আমাকে তো কেউ গুম করবে না, আমাকে কেউ তো আটকিয়ে ফেলবে না। এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে, আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে। আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই 5 তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল, সেই শক্ত অবস্থানটা 5ই আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি, গ্রহণ করতে পারিনি। আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা। আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি 2000 মানুষের সেই জীবনের কথা। আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার, 50,000-এর কাছাকাছি মানুষের হাত, পা, চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি। আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে। আমরা আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের অসঙ্গতি, আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি। জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি। আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ, জামাত শিবিরের কি দোষ, অন্য দলের কি দোষ। একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি
আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি। আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন, এত বড় অন্যায়, এত বড় চুরি ডাকাতি, এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো। কিন্তু আমাদের হুঁশ ফেরেনি। এখন উপদেষ্টা বলছেন বাংলাদেশ এখন একটি যুদ্ধ অবস্থায় চলছে। এই কথার ভারত্ব, এই কথার শক্তি, এই কথার অবস্থান যদি আপনারা অনুধাবন করতে না পারেন, তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে কত কঠিন পরিস্থিতি হবে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই সরকার যদি আজকের কঠোরভাবে সেই 5 তারিখের পরে শুধুমাত্র আওয়ামী লীগকেই দমন করা নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি, সে বিএনপির হোক, জামাতের হোক, অন্য দলের হোক, যে কোনো ডান বাম ছোট বড় যেই হোক না কেন, আইনের গতিতে আইন প্রয়োগ করে যদি তাদেরকে শায়েস্তা করে একদম ডাইরেক্ট, যেখানেই সন্ত্রাস, যেখানেই দুর্নীতি, যেখানেই অন্যায়, সাথে সাথে ডান্ডার বাড়ি, তাহলেই আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারতাম। কিন্তু আমার নিজের চোখের সামনে দেখছি যে কি কারণে, কিভাবে আমরা আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে গিয়েছি এবং এখনো নিয়ে যাচ্ছি। আমি বারবার বলেছি, মুগুর যেখানে প্রয়োজন সেখানে মুগুরই দরকার। আওয়ামী লীগের সাথে কোনো কাগজপত্র নিয়ে লেখালেখি করে, কোনো এগ্রিমেন্ট করে শান্তি আপনি বাংলাদেশে করতে পারবেন না। এক জায়গায় করবেন, আর এক জায়গায় অশান্তি। আজকের এক জায়গায় আইন প্রয়োগ করলেন, আর এক জায়গায় ঠান্ডা আছে, সেখানে অশান্তি শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ যেখানে নিজের অপরাধকে নিজেরা বুঝতে পেরে জাতির সামনে বলে দিয়েছিল যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে 5 থেকে 10 লক্ষ লোক একদিনে মারা যাবে, তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশে কি পরিমাণ তাদের সেই দুর্নীতি ছিল, কি পরিমাণ অন্যায় তারা করেছে। সেই অন্যায়টা নিজেরা অনুধাবন করতে পেরে তারা বলেছে এতগুলো মানুষ মারা যাবে। তাহলে বোঝেন যে আওয়ামী লীগ কত বড় অপরাধী ছিল। সেই অপরাধ বোধ থেকে তারা এই কথা বলেছিল। কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষ কোনো জায়গায় এখন পর্যন্ত হত্যার শিকার করে নাই। এটা গণতন্ত্রের বিজয়, এটা মানুষের বিজয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ওই শব্দচয়ন থেকে শেখা উচিত যে আওয়ামী লীগ কী বলেছে। আমি বারবার বলেছিলাম যে সরকারের উচিত এমার্জেন্সি, রাষ্ট্রের টাকা আমার সবার আগে নিরাপত্তার জন্য ব্যবহার করব। কোনো উন্নয়নের প্রয়োজন নাই। এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হচ্ছে আমার এই বাংলাদেশের যে বিপ্লবীরা স্বাধীন করেছে দেশ, সেই স্বাধীন বিপ্লবী চেতনার লোকগুলোকে সরকারের পুলিশে নিয়োগ দিয়ে 2 লক্ষ লোক আমি টাকা দিয়ে নিয়োগ দিব। 6 মাসের মধ্যে ট্রেনিং করিয়ে শর্ট কোর্স দিয়ে তাদেরকে ঢুকাবো। সারা দেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসত। এখন আপনি পথে ঘাটে সব জায়গায় আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন কেন? কারণ আপনার লোকগুলোর সংখ্যা নেই। আজ সেই কঠিন পরিস্থিতি থেকে চতুর্দিকে শত্রু, রাজনীতিবিদের মধ্যে অনৈক্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা, বিদেশি ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, এই সব কিছু একত্রে সামাল দেওয়ার পরিস্থিতি তো নেই। সে কারণেই উপদেষ্টা আজকে তিনি এই কথা বলেছেন। এই কথাগুলো তার বক্তব্য থেকে নয়, গত প্রায় 10-15 দিনের প্রত্যেকের বক্তব্য থেকেই অনুমেয় যে দেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে। সেনাপ্রধান কিন্তু সেদিন রাগ করে কঠোরভাবে বলেছিলেন এখানেই আমাদেরকে থামতে হবে, অনেক হয়েছে, অনেক দেখেছি। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য শুনেছেন, তার বক্তব্য বিবিসির সাথে সাক্ষাৎকারেও কঠোরভাবে ছিল। তারপরে এখন উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস দেখলেন, তার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এখন ভালো নেই, এটাকে ফিরিয়ে আনতে হবে। আমি আবারও আজকের সরকারকে কঠোরভাবে উদাত্ত আহ্বান জানাই। এই ভিডিও আপনাদের কর্ণশিখরে যাবে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনাদেরকে কঠোর হতে হবে। যার সাথে যেমন সেই রকম আচরণ করতে হবে। প্রয়োজনে আপনাদেরকে এমার্জেন্সি তাঁবুটা নিয়ে গ্রেপ্তার করে মানুষদেরকে রাখার জন্য আলাদা আপনাদের জেলখানা নির্মাণ করতে হবে। প্রয়োজনে কোনো জায়গার বড় বড় বিল্ডিংগুলোকে আপনার রিকুইজিশন নিয়ে তারপরে সেখানে আপনার এই সকল অপরাধীদেরকে ঢুকাতে হবে। কোনো ছাড় নাই, তাদেরকে ডাইরেক্ট ঢুকাতে হবে। এবং ঢুকাতে হবে মানে কি, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিতে হবে যে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো রাস্তা নাই। একবার চুরি করলে, একবার অসঙ্গতি করলে, মানুষ মারলে সেটার জন্য যে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। এবং সেটা আপনি বুঝাতে পারলেই
হয়তো কিছুটা উন্নতি হবে বলে মনে করি। তবে এই 8 মাসে ওরা অনেক আদর যত্ন পেয়ে গিয়েছে। ওরা এখন ভাবতে শিখেছে, ওরা এখন এস্টাবলিশড হওয়ার জন্য নতুন করে রাস্তায় নেমেছে। আমি তো দেখছি যে বাংলাদেশের বিএনপি জামাত যতটা না নিরাপদ, তার চেয়ে আওয়ামী লীগের লোকেরা এদেশে এখন নিরাপদ, ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে। আমি চিনি, আমি জানি কি করেছে তারা। সেই মানুষগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, সালাম দিচ্ছে, মেশার চেষ্টা করছে। এটা অপরাধ নয়, যে কোনো অন্যায় করবে না সেই ব্যক্তিগুলোর তাকে কোনোভাবে আমরা শাস্তি দিতে চাই না। কিন্তু খুঁজে দেখেন, গত 16 বছর এই দেশে থেকে কোনো মানুষ একটা ফেসবুক ব্যবহার করতে পারে নাই, ইউটিউব ফেসবুকে কোনো জায়গায় সঠিকভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বিএনপি জামাতের ছেলেমেয়েরা। আর তারা এখন প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করছে, পোস্ট করছে, সেখানে লেখালেখি করছে, আপনার যে কোনো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পোস্ট করছে এই দেশে থেকে। আর আপনারা সেই মানুষগুলোকে স্বাধীনতার নামে মুক্ত করে দিয়ে আজকের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি যুদ্ধের অবস্থায় পৌঁছে দিয়েছেন। অতএব এখনো সময় আছে, সাবধান হতে হবে, এখনো সময় আছে গর্জে উঠতে হবে, এখনো সময় আছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। না হয় আগামীর বাংলাদেশ কঠিন থেকে কঠিনতর হবে, তখন হাহাকার করলে কোনো লাভ হবে না। এই ক্ষতির সম্মুখীন হলে বিএনপিকেও পড়তে হবে, জামাতকেও পড়তে হবে, ইসলামী আন্দোলন ডান বাম সবাইকে পড়তে হবে, কারো পিঠের চামড়া থাকবে না। অতএব ভাবুন এবং ভাবিয়ে কাজ করুন। এই বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের সবার আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দ্রুত এই কাজগুলো করুন, দ্রুত ঐক্যবদ্ধ হন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন এবং দ্রুত দেশবাসীকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসুন। আপনারা ব্যস্ত, কে কার ক্ষতি করবেন, এই ক্ষতি করে কোনো লাভ নেই। এই সরকার আমাদের, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমাদের। এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি একটি বিপ্লবের মধ্য দিয়ে। অতএব এই সরকারের ভুল ত্রুটি যাই থাকবে, তারপরেও সরকার আমাদেরই সরকার। আসুন আমাদের সরকারকে আমাদের মতো করে পরিচালনা করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দেই, বুদ্ধি দেই। আর সরকারকেও অনুরোধ করব, আসুন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করুন, সকল দলমতের মানুষ, শ্রেণী পেশার মানুষদের সাথে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়েই এই দেশকে আপনারা গঠন করুন। না হয় পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে, সেই দিকে গেলে কেউ কিন্তু রেহাই পাবেন না, পাবেন না, পাবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি এটা অনুমান করতে বহু আগেই পেরেছিলাম যে এরকম একটা কিছুই ঘটবে এবং এর চেয়েও ভয়ানক কিছু ঘটার অপেক্ষায় আপনি যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনেন, তখন আপনি বললেও হবে না। পরিস্থিতি যদি এমন হয় সামরিক শাসন আসতে হবে, তখন আপনি বললেও লাভ নেই, আসতে পারবে। পরিস্থিতি যদি এমন হয় ভিন্ন কিছু আসতে পারবে, আসবে, কিছু করার নেই। তখন এখন যারা শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন, আপনাদেরকেই তারা জেলের মধ্যে নিক্ষিপ্ত করবে। অতএব আপনাদের সবাইকে সাবধান হওয়ার উদাত্ত আহ্বান জানাই, দেশকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দর্শক শ্রোতা, সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে প্রায়শই যোগাযোগ করেন এবং তাদের ভার্চুয়াল মিটিংও হয়। অথচ বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু তলানিতে। কিন্তু শেখ হাসিনার আত্মীয় বলে কথা, সেনাপ্রধান তো শেখ হাসিনার আত্মীয়, তাই সুসম্পর্ক রক্ষা করেই যাচ্ছেন সেনাপ্রধান। তাই সেনা শাসন কি হতে যাচ্ছে? গুরুত্বপূর্ণ তথ্য জানলেন, এ বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।